স্নিগ্ধবিষ গল্পের ২৬তম অংশ। লেখিকা সানজিদা আক্তার। 18+ অ্যালার্ট। তৌসির আর নাজহার জন্য আজকের রাতটা অন্যরকম। আজকের রজনী তাদের জন্য জীবনের প্রথম বসন্তের রজনী। অপেক্ষা আর আকাঙ্ক্ষার পূর্ণতার প্রহর কেটেছে আজ। রজনীগন্ধায় মোড়ানো স্নিগ্ধ গোধূলি, তা এক নতুন রূপকথার প্রথম পাতায় রাত। তৌসির আজ নাজহাকে নিজের সাথে পুরোদমে জড়িয়ে নিয়েছে। ওর শক্ত এই বাঁধন থেকে নাজহা আজ আর নিস্তার পায়নি। বেচারির কান্না করতে করতে একদম যায় অবস্থা। চোখের পানিতে সযত্নে দেওয়া কাজল ভেসে গিয়ে ফর্সা গালে লেপ্টে একাকার হয়ে গিয়েছে। এখন তৌসির নাজহার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে তাকে শান্ত করার চেষ্টা করে ফিসফিস করে বলে ওঠে, কৈতরি কাঁদিস না, আরাম পাবি, ধৈর্য ধর। নাজহা জোরে জোরে শ্বাস ফেলে কান্না থামানোর চেষ্টা করে। ঢোক গেলে হাঁপাতে হাঁপাতে তৌসিরের কাঁধে ধাক্কা দিয়ে বলে ওঠে, না না, সরুন না, সরুন আপনি। ভালোবাসার কথা বলে কষ্ট দিচ্ছেন কেন তৌসির? সরুন না, আর সহ্য হচ্ছে না। তৌসির নাজহার পাঁজর থেকে মুখ তুলে ওর মুখের সামনে নিজের মুখটা নিয়ে আসে। তারপর নাজহার গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিতে দিতে বলে, এটা তো মিঠা যন্ত্রণা কৈতরি, সহ্য করে নে। নাজহা তৌসিরের হাতটা ঝাপটা মেরে সরিয়ে দিয়ে রেগে গিয়ে বলল, সহ্য তো করছি, আর কত করব? মেরে ফেলবেন নাকি? কথাটা বলেই নাজহা আরো জোরে চিৎকার করে ওঠে, ছাড়ুন বলছি আমায়। তৌসিরের তো চক্ষু চড়ক গাছ। এই মেয়ে তো দেখছি মান-ইজ্জত সব খেয়ে দেবে। এবার না পেরে তৌসির নাজহাকে চুপ করানোর জন্য ধমকে ওঠে, দূর ছিলান, আস্তে চিল্লা, আবার আমার মান-ইজ্জতের ডিসপ্লে মাইরা দিবি। তৌসিরের ধমকে নাজহা আবারও ফুঁপিয়ে কেঁদে ওঠে। তৌসির নিশ্চুপে নাজহার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘরে আবছা ড্রিম লাইটের আলো জ্বলছে। এমনিতে জীবনেও ড্রিম লাইট অন করে তো তৌসির অযথা বিদ্যুৎ খরচ হবে বলে, কিন্তু আজ বিশেষ কাজ আছে বলেই অন করেছে। ড্রিম লাইটের আলোয় তৌসির স্পষ্ট দেখতে পাচ্ছে নাজহার অবস্থা। যন্ত্রণায় ছটফট করতে করতে তার কৈতরির চোখ মুখ লাল হয়ে গেছে। আলোয় নাজহার শরীরের দিকে তাকিয়ে তৌসিরের বুকের ভেতরটা ধুক করে ওঠে। ধবধবে ফর্সা গায়ে লালচে আভা ফুটে আছে, যা তৌসিরের ছোঁয়ারই স্বাক্ষর। নাজহার পিঠে, বুকে, গলায় আর ঘাড়ে ছোট ছোট রক্ত জমাট বাঁধার মতো দাগ। তৌসিরের দাঁতার দাড়ির খোঁজা লেগে ফুটে উঠেছে। তৌসির তাকে জোর করেনি, সব স্বাভাবিকভাবেই হয়েছে, কিন্তু নাজহার শরীর তুলনাহীন সৌন্দর্যে ঘেরা বলেই হয়তো এমন দশা। তার চোখের কাজল চোখের পানিতে ঘেঁটে লেপ্টে গেছে চোখের চারপাশে। ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া ছিল তার সামান্য একটু, এখন ঠোঁটের কিনারায় আচ্ছাটা লেগে আছে, আর বাকিটুকু তৌসিরের ভেতরেই চলে গেছে। তৌসির বাকিটুকু নিজের ভেতর নেওয়ার জন্য নাজহার রক্তিম ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দেয়। নাজহা তৌসিরের পিঠ খামচে ধরে কান্না করতে করতে আচমকা জিজ্ঞেস করে বসে, আমি শিওর আপনি ক্যাগেল এক্সারসাইজ করেন, তাই না? নাজহার এমন অদ্ভুত প্রশ্নের উত্তরে কি জবাব দেবে? তৌসির যেন ভেবেই পায় না কথাটা তো সত্যিই। সে আমতা আমতা করে বলে, ওই 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 বিয়ের পর থাইকা করি আর কি। কিন্তু এইডার নাম তুমি কেমনে জানলা? নাজহা এটা শুনে আরো দ্বিগুণ রেগে যায়। তৌসিরের কাঁধে যে মেয়েটাতে সজোরে কামড় বসিয়ে দিয়ে নিজেকে ছাড়ানোর জন্য বলে ওঠে, আপনি একটা কুত্তা, আপনি সরুন, আমার কাছ থেকে সরুন বলছি।
তৌসির নাজহার কথায় বিন্দুমাত্র পাত্তা দেয় না, উল্টো নাজহার চুলের একাংশ শক্ত করে চেপে ধরে নিজের বুকের সাথে নাজহার মাথাটা পিষে ধরতে ধরতে সে বলে, কাম না সাইরা সরমু না। এ বইলে তৌসির নাজহার গালে কপালে বাগে ঠোঁটের কিনারায় চুমু খেতে থাকে উন্মাদের মতো। ঘরে ইয়াদ সোফায় বসে একমনে নিজের কেসের ফাইলগুলো ঘাঁটছে, অন্যদিকে নরি সারা ঘরে পায়চারি করছে, উদ্দেশ্যহীনভাবে এটা ওটা নেড়েচেড়ে দেখছে। তার মনের ভেতর চিন্তার ঝড় বইছে। আর তা না হলে ইয়াদ যাকে ভালোবাসে সে কি জানে তাদের এই বিয়ের কথা? আচ্ছা, সে যদি কখনো জানতে পারে তবে কি নওরীকে এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে? যদি যেতেই হয় তাহলে কোথায় যাবে সে? ভাবনার অথই সাগরে যখন নওরী হাবুডুবু খাচ্ছে ঠিক তখনই ইয়াদের আকম্বিক ডাকে ঘোর কাটে তার। নওরী, এদিকে এসো তো। ইয়াদের এমন হঠাৎ ডাকে ভেতরে ভেতরে বেশ বিচলিত হয়ে পড়ে নওরী। ইয়াদ তো সাধারণত তার সাথে খুব একটা কথা বলে না, তাহলে হঠাৎ ডাকলো কেন? নিশ্চয়ই কোনো দরকার পড়েছে। মাথায় ওড়নার ঘোমটাটা আরেকটু টেনে ইয়াদের পাশে গিয়ে জড়সড় হয়ে দাঁড়ায়, গিয়ে তারপর একদম নিচু স্বরে জিজ্ঞেস করে, জি বলুন। ইয়াদ নিজের পাশের জায়গাটা দেখিয়ে ইশারা করে বলে, বসো আমার পাশে। কথাটা শোনা মাত্রই নওরীর ভেতরটা আলতো কেঁপে ওঠে। অনেক কষ্টে নিজের কাঁপুনি থামিয়ে ধীর পায়ে ইয়াদের পাশে গিয়ে বসে সে। ইয়াদ আর চোখে একবার নওরীর দিকে তাকায়। নওরীর এমন কম্পমান অবস্থা দেখে চোখের কোণে এক চেলতে মুচকি হাসি ফুটে ওঠে তার। ইয়াদ স্নিগ্ধ স্বরে বলে, ভয় পেও না নওরী, আমি এমনিতেই ডেকেছি, বিশেষ কোনো কারণে নয়। নওরী ইয়াদের দিকে মুখ তুলে তাকিয়ে আমতা আমতা করে বলে, না তেমন কিছু না। হঠাৎ ইয়াদ ধীরে ধীরে নিচে ঝুঁকে নওরীর পা দুটো নিজের কোলের ওপর তুলে নেয়। এমন একটা ঘটনা নওরীর কাছে ভীষণ অপ্রত্যাশিত, এক অসম্ভব দৃশ্য। বিস্ময়ে হতবাক হয়ে স্তব্ধ হয়ে বসে থাকে সে, বড় বড় চোখে তাকিয়ে থাকে ইয়াদের দিকে। ইয়াদ অত্যন্ত আলতো হাতে নওরীর পায়ের আঙ্গুলগুলো ছুঁয়ে টেনে দিতে দিতে তার বিস্মিত মুখের দিকে তাকিয়ে বলে, তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না? কেউ কি তোমাকে কিছু বলেছে? আমার চাচিরা যদি তোমাকে কিছু বলে তুমি সরাসরি আমাকে এসে বলবে। আমি মুখে যাই বলি না কেন বা এখনো পুরোপুরি মেনে না নিলেও তুমি আমার স্ত্রী, আর সেই সম্মানটুকু তোমার প্রাপ্য। ইয়াদের এমন কথায় দৃষ্টি নিচু করে নেয় নওরী। নিজের পা দুটো ইয়াদের কোল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে আমতা আমতা সুরে বলে, আমার পা ছাড়ুন, আমাকে কেউ কিচ্ছু বলেনি, আপনি আমার পা ধরে আছেন, এটা একদমই মানায় না। নওরীর এমন ভীত লাজুক আচরণ দেখে ইয়াদ আবারও হেসে ওঠে। তারপর আচমকা একটানে নওরীকে নিজের একদম কাছে নিয়ে আসে সে। নওরী যাতে ছুটে পালাতে না পারে তাই শক্ত করে তার কোমর জড়িয়ে ধরে। আচমকা এই টানে নওরীর হাত দুটো গিয়ে পড়ে ইয়াদের চওড়া কাঁধের উপর। নওরীর বুকের ভেতরটা এখন ধুকপুক করছে, ঘন ঘন শ্বাস পড়ছে তার। কাঁপা কাঁপা গলায় নওরী বলে ওঠে, ক কি 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 হলো এটা? ইয়াদ আলতো করে নওরীর থুতনিতে চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলে, এটা হলো তোমার প্রতি আমার সূক্ষ্ম মায়ের এক আলতো টান। বাথরুমের ভেতর একটা ছোট টুলের উপর নাজহাকে বসিয়ে সযতনে গোসল করিয়ে দিচ্ছে তৌসির। ইতিমধ্যে দুবার সাবান দিয়ে সারা শরীর ঘষে দিয়েছে সে, তবুও নাজহার আবদার, আমার ঘষে দিন। তৌসিরের তো এদিকে জান বেরিয়ে যাওয়ার জোগাড়। কতগুলো সাবান যে নষ্ট হচ্ছে তার আয়ত্ত নেই। মগে করে নাজহার গায়ে পানি ঢালতে ঢালতে সে বলে ওঠে, আরে আর কত দিমু, দুইবার ঘষে দিচ্ছি তো। নাজহার হাত চেপে তৌসিরের দিকে তাকায়, তারপর বেশ ঝাঁঝালো সুরেই বলে, আমার শরীর আমি
ততক্ষণ পর্যন্ত ঘষি যতক্ষণ না শরীরে লাল লাল দাগ না বসে যায়। আপনি দুবার ঘষে দিয়েই শেষ। সরুন, আমার লাগবে না আপনার গোসল করানো। তৌসিরের ওর কথায় কান দেয় না। কোনো মতে নাছার গোসলটা শেষ করিয়ে নিজে দ্রুত গোসল সেরে কোমরে একটা লুঙ্গি জড়িয়ে নেয়। এরপর একটা বড় তোয়ালে দিয়ে নাছার শরীরে মুড়িয়ে ওকে একেবারে পাজা করে কোলে তুলে এনে বিছানায় বসিয়ে দেয়। নাঝা যেন নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়েছে। তৌসির ওকে বসিয়ে দিয়ে একটা থ্রি পিসে গিয়ে দেয়। মেয়েটার দিকে তাকিয়ে তৌসিরের নিচের ও ভেতরটা কেমন যেন খসখস করে ওঠে। নাঝার গায়ের রং এমনিতেই ফর্সা, তার উপর কাল রাতের মাত্রাতিরিক্ত ধকল। যেখানেই সে ছুঁয়েছে সেই জায়গাগুলো লালচে বর্ণ ধারণ করে আছে। নাঝার সারাটা দেহ জুড়েই সেই লালের আভা ছড়িয়ে আছে। থ্রি পিসটা পাশে রাখতে রাখতে তৌসির নরম সুরে বলে, তুমি এগুলো পরে নাও, আমি বেদনার ঔষধ নিয়ে আসি। কথাটা বলেই সে দ্রুত পায়ে বেরিয়ে যায়। নাঝার তো সারা শরীরে ঘা ধরার মতো তীব্র ব্যথা করছে। হাড়গুলো মনে হচ্ছে মরমর করে ভেঙে যাচ্ছে। এই যন্ত্রণাসিক্ত অবস্থায় কোনো কাজ করাই ওর পক্ষে প্রায় অসম্ভব। তবুও অনেক কসরত করে থ্রি পিসটা গায়ে জড়ায় সে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখে। চুইয়ে পড়া পানিতে বিছানা খানিকটা ভিজে যাচ্ছে। তৌসির বসার ঘরে রাখা ওষুধের বাক্স থেকে ব্যথা কমানোর ঔষধ নিয়ে ঘরে ঢুকে দেখে নাঝা যেন লতার মতো নেতিয়ে পড়েছে। এই অবস্থা দেখে তৌসির মনে মনে প্রমাদ গণে, আগে যদি জানতাম ছোঁয়ার লগে এমন নেতিয়ে পড়ব তাহলে জীবনেও ওর কাছে যাইতাম না। ছি ছি, নিজেরই লজ্জা লাগতাছে, নাউজুবিল্লাহ। সে নাঝার পাশে এসে বসে এবং নিজের হাতে ওষুধটা খাইয়ে দেয়। ওষুধ খেয়ে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতে চায় নাঝা, কিন্তু তৌসির তড়িঘড়ি করে তাকে বাধা দিয়ে বলে ওঠে, ধুর বেটি ব্যাং সাওয়া, আমার সারাজি বিছানা নাপাক, এখানে শুইস না। তৌসিরের ধমক খেয়ে নাঝা নিজের শরীরটা কোনোমতে টেনে টুনে দাঁড় করায়। এক নজর যায় বিছানার দিকে। সেখানে তার কুঁয়ারিত্বের তকমা স্পষ্ট লেগে আছে। কিছুটা বিরক্ত হয়েই নাঝা বলে, এটা তুলুন না, তাড়াতাড়ি তুলুন। তৌসির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানার চাদরটা টেনে তুলতে তুলতে বলে, দাঁড়াও, আরেকখানা বিছাইয়া নেই। চাদরটা তুলে দিতেই নাঝা আর দেরি করে না, খালি তোশকের ওপর শরীরটা এলিয়ে দিতে দিতে বলে, প্রয়োজন নেই চাদরের। আপনি আসুন তাড়াতাড়ি, আমাকে একটু জড়িয়ে ধরুন, আমার খুব ঠান্ডা লাগছে। ওর তাড়া দেখে তৌসিরের বুঝতে বাকি থাকে না যে মেয়েটার জ্বর আসছে, নিশ্চিত জ্বর আসবে। আবার না জানি কত টাকার ধারে তাকে পড়তে হয়। টাকার কথা ভেবে ঘরের লাইট অফ করতে করতে তৌসির মনে মনে বিড়বিড় করে, শাওয়ার বাসর তো উত্তেজনার ঠেলায় করে নিলাম। এখন বউয়ের জ্বর উঠলে ওষুধের জন্য কত টাকা ফেলতে হইব আল্লাহ জানে। কথাটা ভেবে লাইট নিভিয়ে তৌসির নাঝার পাশ ঘেঁষে বিছানায় এসে শুয়ে পড়ে। ধীরলয়ে নাঝার কোমর জড়িয়ে তাকে নিজের বুকের উপর টেনে নেয়। নাঝার চুল থেকে ভেজা তোয়ালেটা সরিয়ে দিয়ে ওর চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদিস না কৈতরী, এগুলো স্বাভাবিক। এই সামান্য কষ্টটুকু পেতেই নাঝা যেন মোমের মতো গলে পড়ে। হু হু করে কেঁদে ওঠে সে। তৌসিরকে শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, আমার আর সহ্য হলো না তৌসির, আমার শরীর ব্যথা করছে, খুব ব্যথা করছে, আমার শরীর কাঁপছে। তৌসির নাঝার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বোঝানোর ভঙ্গিতে বলে, দেখো তালুকদারের মাইয়া, এইটা স্বাভাবিক। আর তোমার বয়স আর আমার বয়স ম্যাচিং খায় নাই, তাই একটু যন্ত্রণা তোমার হইতেছে, একটু শান্ত হও। কিন্তু নাঝার কান্নার বেগ যেন এত দ্বিগুণ বেড়ে যায়। ফুঁপিয়ে ফুঁপিয়ে সে বলে ওঠে, আপনার জন্য হয়েছে এসব, সব দোষ আপনার। জি ম্যাডাম, সব দোষ এই আমার, আমি মানি। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন তৌসির, কষ্ট না দিলে আরাম মিলে না, এগুলো কিছুই না, ঘুমাও এখন, এত গল্লা পইরো না, এগুলো খুবই স্বাভাবিক।
আপনার কাছে তো স্বাভাবিক হবেই, তবে হবে তো স্বাভাবিক। আর ধমকাচ্ছেন আমাকে, কেন ধমকাচ্ছেন? কাছে আসার সময় তো খুবই তেল মারছিল। এক মাঘে শীত যায় না, কিন্তু মনে রাখবেন এই সূক্ষ্ম অভিমানে নাজহা তৌসিরের বুক থেকে মাথা সরিয়ে বালিশে রাখতে যায়, কিন্তু তৌসির এক ঝটকা টানে ওকে আবারও নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ধমকে ওঠে, সবর সবর করিস না বাঞ্চদের নাতিন, ব্যথায় মরছিস তাও এর তেল দেখাইতেছিস। নাজহা তৌসিরের কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে করতে বলে, আপনার সমস্যা কি? এভাবে গালাগালি করছেন কেন? তোর সমস্যা কি? এমনি গিন্নির মতো ভ্যাত ভ্যাত করতেছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই করছি। ব্যথায় সারা শরীর তীর তীর করছে, এর মধ্যে কাঁচা ভাষায় গালি শোনাচ্ছেন। আমার মুখ থেকে যাই বের হয় সেটা তো কাঁচা ভাষাই বের হয়, মাখন দিয়ে গলানো ভাষা তো আমি কইতাম পারি না। না তা বলবেন কেন? শয়তানের মতো শয়তানি কথাবার্তা তো বলতে হইব। মাঙ্গের নাতিন, ঘুমা এখন, বেশি কথা কইস না। এটুকু বলেই তো সে নাজহাকে নিজের বুকের উপর থেকে আলতো করে নামিয়ে ওকে উপর করে শুইয়ে দেয়। তৌসিরের এই হঠাৎ কাণ্ডে ভড়কে গিয়ে নাজহা বলে ওঠে, কি করছেনটা কি? তৌসির নাজহার কাঁধে দুই হাত রেখে শান্ত সুরে বলে, হাড় মরি মরি করবো না, একটু ঘাড় গর্দনা পিঠে টিপে দেই। বলেই সে সযত্নে নাজহার ঘাড়ে, পিঠে আর কোমরে ধীরে ধীরে নিজের দুই হাত দিয়ে মালিশ করে দিতে থাকে। এতে নাজহা কিছুটা স্বস্তি পায়। তৌসির জিজ্ঞেস করে, আরাম লাগতেছে? চোখ বুজে শান্তির একটা শ্বাস টেনে নাজহা উত্তর দেয়, ভীষণ। তৌসির বুঝতে পারে নাজহার কষ্টটা। একে তো তার বয়স খুবই কম, তার উপর এসব শারীরিক সমস্যা নিয়ে ধারণা কম। তাই নাজহা যেমন শরীরের দিক দিয়ে আঘাতপ্রাপ্ত, তেমনি মানসিকভাবেও বিচলিত। হঠাৎ নাজহা ফিসফিসিয়ে তৌসিরকে বলে, তৌসির, আমার অপারেশনের সেলাইয়ে না এখন ধীরে ধীরে একটু একটু ব্যথা অনুভব হচ্ছে, আপনি কি করছেন? এই কথা শুনে তৌসির ভুরু কুঁচকে বলে, আমি তোমার সারা শরীরে ঠোঁট ছুঁয়েছি, স্পর্শ করেছি, খালি এই একটুকু বাদে। আমি তো ওখানে কিছু করিনি, তাহলে এমন অনুভব হচ্ছে কেন? হঠাৎ নড়া খাইছে শরীর, এই জন্য এমন করছে। ওষুধ দিমু? না, ওষুধ দিতে হবে না, আর একটু দেখি। আচ্ছা, আমি একটু দেখি। কি দেখবেন? পেটের সেলাই। এ কথা শুনে নাজহা ঘাড় ঘুরিয়ে তৌসিরের দিকে আর চোখে তাকায়, একটু বাঁকা হেসে বলে, লুচ্চামির লিমিট থাকা উচিত। এখন সেলাই দেখার নাম করে কত কি দেখবেন, জানা আছে আমার? নাজহার কথা শুনে তৌসিরের ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। সে হাত বাড়িয়ে উপর হওয়া নাজহাকে পিঠে ভর দিয়ে সোজা করে শুইয়ে দিতে দিতে বলে, না না, শুধু দেখবই। এই বলে নাজহার পেটের উপর থেকে কামিজটা সামান্য সরিয়ে দেয় সে। উন্মুক্ত উদরে থাকা সেলাইয়ের দাগটার দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে। তারপর নাজহার মুখের দিকে তাকিয়ে দুষ্টুমির ছলে জিজ্ঞেস করে, একটা চুমু খাই নাভিতে? নাজহা চোখ বুজে মুচকি হেসে অনুমতি দিয়ে বলে, একটা নয়, কতটি খান, আজ আপনার জন্য হিসেবের খাতা খোলা। এ কথা শোনার পর তৌসিরকে আর কে আটকায়? সে পরম আদরে মুখ ডুবিয়ে দেয় নাজহার উদরে। নাজহা তৌসিরের ভেজা চুলের ভাঁজে নিজের আঙ্গুলগুলো ডুবিয়ে দিয়ে চুলগুলো শক্ত মুঠোয় ধরে ফিস ফিস করে বলে, ধীরে মেয়র সাব। তৌসিরের তখন বাচ্চাদের মতো নাজহার উদরে নাক মুখ ঘষতে ব্যস্ত। নাজহার কথা শোনার সময় কোথায় তার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।